দুমুখ তলোয়ারের তলায় রক্তাক্ত হতে হতে আমৃত্যু বিবাহ প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার নাম সফল দাম্পত্য জীবন। প্রায় প্রতিটি লেখকই কমবেশি পান থেকে চুন খসলেই সর্বনাশ, সাংসারিক জীবন একেবারে অচল। একসঙ্গে লেখালেখি আর সুষ্ঠুভাবে সংসার করে গেছেন এমন নজির বোধহয় খুবই কম আছে। হয় তোমাকে পুরুষ সিংহের মতো গর্জে পত্নীকে মার্জারের মতো নির্বিষ করে রাখতে হবে, না হয় পত্নীকে হতে দিতে হবে সিংহী। তুমি মার্জারের মতো কেউ কেউ করে যাও। যদি অনুগ্রহ করে সে সিংহী তোমাকে অ্যালাও করেন, তবে তোমার পুরুষত্ব দেখাতে পারো প্রেমহীন আবেগহীন যৌনতায়। কিন্তু সমস্যা একটা জায়গায়, মার্জার হয়তো আর লেখক হওয়া যায় না। লেখক সবসময় লেখার দুনিয়ায় সর্বাধিক স্বেচ্ছাচারী ও যুগপৎ স্বৈরাচারীও। এই স্বেচ্ছাচার কিংবা স্বেচ্ছা নির্বাসন জীবনানন্দকে জীবন ও মৃত্যুর এমন এক কিনারায় নিয়ে গেছে, সেখান থেকে মৃত্যু নয় জীবনের ক্লেদজ কুসুম ধরা দেয় ফাঁক অব দ্য আগলে রূপে। নমস্কার, কথায় কথায় আজ আমরা শুনব জীবনানন্দ দাশের ব্যক্তি জীবন আর সাহিত্য জীবনের ফাঁক অব দ্য আকলির কথা। কবি সাহিত্যিকের লেখা কাজটি নির্ভীত গোপন, প্রকাশিত না হলে ভীরুতার কাজ, মানে ব্যর্থ সৃষ্টি। জীবনানন্দ তা বুঝেছিলেন বলেই তাঁর ডায়েরিতে টর্চার কথাটি বারবার বলেছেন। দেয়ালে ঠেকে যাওয়া লোকের তখনই হয় এগোনো, না হয় আত্মসমর্পণ। তৃতীয় কোনো পথ থাকে না। তাই জীবনানন্দের আত্মহত্যা সংঘটিত হয়েছে মৃত্যুর বহু আগে, এমনটা বলাই যায়। স্ত্রী ও প্রেমিকাকে একসঙ্গে ডিল করতে না পেরে আশ্রয় নিচ্ছেন কবরে, ভাবছেন। ভাবনাটাও তো ঘটনা, ভাবনাগুলোই তো গল্প হয়ে যাচ্ছে, উপন্যাস হয়ে যাচ্ছে। যে ভাবনার গভীরে আছে আমি ঝরে যাব, তবু জীবন অগাধ। এই অগাধ জীবনকে ভালোবেসে জীবনানন্দ ছুটে চলেছেন এক ছক ভাঙা নারী জীবনের প্রতি অমোঘ টানে। যদিও সেসব ভালোবাসা ধুলো আর কাদা, তবুও জীবনকে জীবন দিয়ে দেখার এই প্রাণনা থেকেই আমরা জেনেছি অরুণিমা, বনলতা, সুচেতনা নানা নামে ওই বেবিকেই, মানে শোভনাই। নানা তলে তার প্রিয়তমাকে ধরেছেন, নানা অ্যাঙ্গেলে তাকে ঝালিয়ে নিয়েছেন। তিনি আর শোভনা, এই দুজনে সেই তল, সেই বহুবিধ অ্যাঙ্গেলগুলি বুঝে নিলেই প্রেমিক জীবনানন্দের উদ্দেশ্য সফল। পৃথিবীর আর কেউ বুঝল কিনা জীবনানন্দের মাথা ব্যথা নেই। মর্ত নারকীর ধাতুর সংঘর্ষ থেকে জেগে ওঠা নীল স্বর্গীয় শিখার মতো শোভনাকে তিনি দেখলেন, বললেন, আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার। ভালোবেসে নিখিল বিষকে মধু বলে পান করছেন। কিন্তু পতঙ্গের যে জীবন, সে জীবন মানুষের নয়। আর তাই সমাজ বাস্তবতা, অর্থনীতি এবং বোধচেতনা তাকে তাড়িয়ে বেরিয়েছে সর্বদা। দাস ক্যাপিটাল আর দি থিওরি অফ সেক্সুয়ালিটি, টোটেম অ্যান্ড ট্যাবু অন নার্সিসিজম, civilization and its discontents beyond the pleasure principle of the future of illusion মিলিয়ে এক অখণ্ড আধুনিক গীতা অনবরত অনন্ত আপসহীন সর্বব্যাপী এক যুদ্ধের প্ররোচনা দিয়ে গেছে তাকে সারা জীবন ধরে। প্রেম তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, হীনমন্যতায় তিনি ভুগছেন। সেই ভোগান্তি তাকে তীব্র তীক্ষ্ণ করেছে, বিদ্রোহী করছে। তখন তার আক্রমণের লক্ষ্য হচ্ছে তিনটি বিষয়ের দিকে। তার প্রথম বিদ্রোহ ব্রাহ্ম সমাজের পরিশীলিত রুচি, শিক্ষা, উচ্চপদস্থ চাকরি, মান্যতার বিরুদ্ধে। দ্বিতীয় বিদ্রোহ বিবাহ নামক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আর তৃতীয় বিদ্রোহ রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে। যদিও সমস্ত বিদ্রোহের শ্রীমৎ ভাগবত গীতা কিন্তু ওই ওয়াই, মানে বেবি। ধরা যাক লাবণ্যর ভয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন ট্রাঙ্কে। কোনোদিন স্পষ্ট করে, এমনকি ডায়েরিতেও লিখে রাখতে পারেননি তার প্রেমের কথা, অবদমিত কামের কথা, এমনকি কাম চরিতার্থের কথাও। প্রেমিকার নাম,
পরিচয়, প্রচলিত সমাজ বিশ্বাসে তা অনৈতিক। অপরাধের চিহ্নসমূহ যতদূর গোপন রাখা যায়, এই অপরাধ প্রবণতাই অপরাধের তাপ চাপের ফল ওই গল্প উপন্যাস। সংকেতের সাহায্য নিয়েছেন, ইশারায় ইঙ্গিতে লিখে রেখেছেন একান্ত ব্যক্তিগত গোপনীয়তা। ডায়েরিতে তো লিখতেই পারতেন খোলামেলা, কিন্তু পারেননি। সম্মানের কারণেই পারেননি। বিশ্ব দুনিয়াকে তুড়ি মেরে দেয়া যায়, ঘরে যে অজর দুর্দর্শী অনিঃশেষ অসম্মানের নির্ঝরিণী স্ত্রী নামক বাঘিনী, তাকে এড়িয়ে যাবেন কি করে? তার পিঠে বসে জীবন নির্বাহ ও যুগপৎ কলম চালানো কি যে কঠিন, জীবনানন্দ তা হাড়ে হাড়ে বুঝেছিলেন। যে পুরুষ স্ত্রীর রোজগারে খায়, যাকে একটি বিড়ি কিনতেও স্ত্রীর কাছে হাত পাততে হয়, লেখার কাগজ কলমের জন্য স্ত্রীর অনুগ্রহ নির্ভর হতে হয়, তার আর কোনো ব্যক্তিত্বই মৃদণ্ড পায় কি? পেতে পারে না। তার ব্যক্তিগত বলে কিছু থাকে না আর। সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও অর্থ রোজগারের দুনিয়ায় তিনি ছিলেন এক অচল পয়সা। পুঁজিবাদী দুনিয়ায় রোজগার ছাড়া সব মিথ্যে। সচল পয়সা হলেও তাকে মুখোমুখি হতে হতো সংঘাতের। পুঁজিবাদ সুস্থিতিকে অস্থির করে দেবার জন্য নিরবিচ্ছিন্ন গবেষণায় ব্যস্ত। কোনো মানুষই আজ আর সুখী নয়। গভীরতর অসুখ ছাড়া বেঁচে থাকা মিথ্যে। নিজের মুদ্রাদোষকে একা হতে দেবার দোষে দুষ্ট বলবার যুগ ফুরিয়ে গেছে। অনুভূতিপ্রবণ লেখকের জীবনে শান্তি তো থাকবেই না। আসলে বিবাহ এমন একটি বন্ধন যেখানে গোপনীয়তা আর চলে না, থাকে না। গোপনীয়তা সংকট তৈরি করে। প্রকাশিত হলেও সমস্যা, প্রকাশ করলেও তুমি গেলে। গোপন করলে তো একেবারেই রসাতলে গেলে। প্রকাশের ছলে গোপনীয়তাও ভয়াবহ রকমের সংকট তৈরি করে, যদি লেখকের স্ত্রীর মনে ঘনীভূত হয় সন্দেহ। সেই মেঘ মুহুর্মুহুর বজ্রপাতে আকাশ ভাঙা বর্ষণে তোমাকে তোমার শেকড় বাকড় সহ লেখকত্বকে খড়কুটোর মতো টেনে নিয়ে যাবে অভাবিত বিনষ্টিতে। কিন্তু সামাজিক পরিপ্রেক্ষিতে তো পুরোটাই অপরাধ, অন্যায়। যাবতীয় সাংসারিক বিশৃঙ্খলা সৃষ্টির পরও যদি কেবলমাত্র একজন কবি ও সাহিত্যিক বলে জীবনানন্দকে ক্লিনচিট দিতে হয়, নিছক একজন গৃহবধূ হিসেবে যিনি সুখী সুন্দর দাম্পত্য জীবন রচনা করতে এসেছিলেন, স্বামীর চরিত্রহীনতায় সব তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল, তাকেও ক্লিনচিট দিতে হয়। লাবণ্যর নিত্যদিনের ভাবনাগুলো যদি জীবনানন্দের মতো ডায়েরিতে লিপিবদ্ধ থাকত, লাবণ্যের প্রতিটি দিবস রজনী যদি জানা যেত, জীবনানন্দের ডায়েরির এন্ট্রির সঙ্গে মিলিয়ে মিলিয়ে বিচার করে তারপর না হয় লাবণ্যকে কাঠগড়ায় দাঁড় করানো যেত। কিন্তু তা সম্ভব নয়। তাহলেও লাবণ্যকে কোনোভাবেই দোষী ভাবা যেতে পারা যাচ্ছে না, বরং তাকে ভিকটিম বলে চিহ্নিত করা যেতে পারে। জীবনানন্দ যখন বিয়ে করলেন, স্ত্রীসহ সকলেই জানতেন তিনি দিল্লির কলেজে চাকরি করেন। বাস্তবে তো তিনি তখন সম্পূর্ণ বেকার। এই সত্যিটা প্রকাশ পেলে তিনি তো স্ত্রীর কাছে, এমনকি শ্বশুরবাড়ির সকলের কাছেই একটি মিথ্যাবাদীতে পরিণত হন। ক্রমাগত তারপর তিনি মিথ্যেকেই অবলম্বন করে যাবেন। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, তাদের সুপরামর্শ ছাড়া পৃথিবী অচল হবে। জীবনানন্দ বুঝে গিয়েছিলেন, পৃথিবীতে যৌন লালসা ছাড়া সব লালসা গৌণ। যৌনতাকে ঘিরে রচিত হবে জীবন ধারণের যাবতীয় মোহার্ঘতা। কর্পোরেট বিশ্ব তো সাফল্যকে পর্যন্ত যৌনতায় মুড়ে দিতে পেরেছে, অথচ বিয়েটাও তার দুর্ভাগ্য। তার মন পড়ে আছে ওয়াইয়ের কাছে। মন আর যৌনতা তো এক নয়। শুধু যৌনতার জন্য প্রকৃতপক্ষে একটি যৌনাঙ্গ সহ নারী শরীর চাই, তাতেই প্রতিষ্ঠা করা যাবে তার কাঙ্ক্ষিত যোনিটিকে। এমন যৌন হতাশা ভারতীয় উপমহাদেশে কমন। জীবনানন্দ নতুন নয় এ জাতীয় বঞ্চনায়, কিন্তু বলতে পেরেছেন বলেই তিনি আধুনিক। তার তুল্য আধুনিক তার সময়কালে তো আর কোনো কবিই নন। ভারতীয়তায়, ভারতীয় শুদ্ধতার নিরিখে জীবনানন্দ কি আমরা চরিত্রহীন বলতে পারি না? অজাচারে আমাদের আজন্ম আকাঙ্ক্ষা আছে, জান্তব নিয়মেই আছে।
ইডিপাস কমপ্লেক্স বলে তাকে ভদ্রস্থ করলেও আছে, মানুষ ও মানব বলেই তাকে নিয়মে বেঁধেছি, নীতি নৈতিকতায় বেঁধেছি, আবার মানুষ ও মানব বলেই যুগে যুগে বাঁধনও ছিঁড়েছি, তাকে নৈতিকতা দিতে মিথের পর মিথের সাক্ষ্য খুঁজেছি। রেবেকা হেরোডোটাস তো সে সন্ধানেরই প্রক্রিয়া। জীবনানন্দ ক্রমশ সেই সব মিথকে ছিঁড়ে ফেলছেন তার গল্প উপন্যাসে। কি লিখছেন ৯ মে ১৯৩০ বিয়ের দিনের রাতে? লাবণ্য ও বেবির মধ্যে তফাৎ। বেবিই বাস্তব, কিন্তু বেবি টিকবে না, অথচ লাবণ্যকে বিয়ে করে ফেললেন। আর বাসর রাতে ডায়েরিতে লিখছেন, একা বিছানায় শুয়ে নিজেকে ব্যাচেলার মনে করে নিলেই হল। আসলে বিয়েটা কি খুব তাড়াতাড়ি করে ফেললেন, কোনো প্রস্তুতি ছাড়াই? অর্থনৈতিক প্রস্তুতি তো ছিলই না, পারিবারিক কোনো চাপে, নাকি বেবির সঙ্গে সম্পর্কটা জানাজানি হয়ে গিয়েছিল বলে সাত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসা, যেমনটা সম্মান রক্ষা করতে বাঙালি পরিবারগুলো মোক্ষম দাওয়াই হিসেবে জানে বিয়েতে বসা? কিন্তু লাবণ্যের কথাটা একবারও ভাবলেন না। এরকম নষ্ট চরিত্রের লোকটিকে শ্রদ্ধার আসনে কোন নারী স্বামী হিসেবে গ্রহণ করবেন? জীবনানন্দ আরও লিখছেন যৌনতার নোংরা বাস্তবতার কথা। লিখছেন, আমার বিয়ে সবাই উপভোগ করছে এবং ঈর্ষান্বিত হচ্ছে, আর আমি? এমনকি এরকমও ভাবছেন ১৬ই ডিসেম্বর ১৯৩৩ যে বিয়েটা জঞ্জাল হয়ে যাবে। বাসর রাতেই তার শুরুটা হয়েছিল। বাসর রাতকে বলছেন হীনবস্তা। ১৯৪৭ পরিবার হয়ে দাঁড়াবে টেরিবল সাফোকেটিং প্রিজন, অর্থাৎ ১৯৩০ হীনাবস্থা ১৯৩৩ জঞ্জাল হয়ে ১৯৪৭ পৌঁছে ভয়ঙ্কর এক দমবন্ধ গারদ হয়ে উঠল। বাসর রাতের অচেনা বিছানা সারা জীবন জীবনানন্দ দাশকে তাড়া করে বেরিয়েছে। এই কথাগুলোই তো তার গল্প উপন্যাসে সরাসরি এসেছে। মাল্যবানে দেখি ওপরের ঘরটায় উৎপলা আর মনুষয়, একতলার ঘরে মাল্যবানের বিছানা। নভেম্বর ১৯৩১ লেখা বিবাহিত জীবন গল্পে যেন জীবনানন্দ, লাবণ্য ও ওয়াইকে নিয়ে যে জ্যামিতিক পরিষদ তৈরি হয়েছিল তার সবটা ধরা আছে। ধরা আছে এই তিনজনের সম্পর্কের মধ্যকার টানাপোড়েন, জটিলতা ও গোলকধাঁধা। অজিত বিয়ে করে স্ত্রী সুপ্রভাকে নিয়ে ফিরছে। শুরুতেই আমরা জেনে যাই এই নারী সৌন্দর্য তাকে স্পর্শ করে না। জেনে যাই সুপ্রভার সঙ্গে কথা বলবার রুচিও তার নেই। অজিতের দৃষ্টি কি সতীকে খুঁজছিল? যারা নববধূকে স্ত্রী আচার লোকাচার সেরে বাড়িতে নিয়ে এসেছিল, সেই পাড়াপড়শিনীর ভিড়ে সতীও তবে ছিল। লাবণ্য ও ওয়াইয়ের মধ্যে ওয়াই তবে বাস্তব। ওয়াই তথা বেবি তথা শোভনা মজুমদার গবেষক গৌতম মিত্রকে বলেছিলেন তিনি মিলুদার বিয়েতে যেতে পারেননি, ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। বরিশালের ঘাটে গিয়েছিলেন নতুন বউকে বরণ করতে। আরও বলেছিলেন মিলুদা বিয়ে করতে গেল কেন? মিলুদার বিয়ে করা উচিত হয়নি। আর কি আশ্চর্য, গল্পের সতীও ইনফ্লুয়েঞ্জার জন্যই অজিতের বিয়েতে যেতে পারেনি। আমরা হতভম্ব হয়ে যাই যখন দেখি অজিত বিয়ে বাড়ির সমস্ত হুলুস্থুলু টইটুম্বুর হাত ছাড়িয়ে সতীর সঙ্গে ওপরের ঘরে শেষ সীমানায় একটা অনাবিষ্কৃত কোঠায় গিয়ে বসে। অতঃপর কি কথা হয় তাদের মধ্যে? অজিত বলে, বিয়ের পরে কি সব অসত্য হয়ে যায়? সতী উত্তরে বলে, সেসব তামাশার কথা এখন আর বলো না। সতী যখন বলে, এখন তোমার অবহেলা করা চলে না, উত্তরে অজিত জানায়, নববধূর প্রতি এখনো কোনো প্রয়োজন বোধ করছি না। বরং অজিত ভাবে সতী চলে গেলে ভোজবাজি ফুরিয়ে যাবে। ছেলে খেলার জাদুগুলি সতীই জানে। জীবনটাকে ঠেকাতে হলে জাদুর দরকার, ১০-১২ দিনের জন্য নয়, শুধু সমস্ত জীবন ধরে। পাঠক হিসেবে আমাদের অস্বস্তি আরও বাড়ে যখন দেখি অজিত বলছে, এই বিয়ে করবার আমার কোনো প্রয়োজন ছিল না। তার উত্তরে সতী বলছে, কেন করলে? এই কেনর উত্তর জীবনানন্দকে বাকি জীবনটা খুঁজতে হয়েছে, কখনো গল্পে, কখনো উপন্যাসে, কখনো বা কবিতায়। শোভনা গৌতম মিত্রকে সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন মিলুদার বিয়ে করবার কি প্রয়োজন ছিল। সেই ৮১-৮২ বছর বয়সেও শোভনা তবে সতীই তো। মিলুদাকে ভালোই খেলিয়ে গেছেন।
জীবনানন্দ ঘনিষ্ঠ বিরাম মুখোপাধ্যায়ের কাছ থেকে কবি জানতে চাইছেন, স্ত্রী যদি আপনার আমন্ত্রণে ঘনিষ্ঠ হবার প্রস্তাবে সায় না দেয় তখন কি করবেন? গৌতম মিত্র লিখছেন, যৌন কাতরতার কি দুর্বিষহ যন্ত্রণা। পাশে স্ত্রী, কিন্তু যৌন বিমুখ, তখন যে হস্তমৈথুনের সুযোগটাও থাকে না। কমল কুমার পিঞ্জরে বসিয়া সুখ উপন্যাসে লিখেছেন, বোবা হলেও নোলা তো আছে। জীবনানন্দ সেই জীব কাটা যৌন বিভুক্ষ ভিখিরি। লজ্জা ভীতিকে উপেক্ষা করেও সঙ্গম দৃশ্য দেখেই যাবেন, তাতে মৃত্যু হলেও হোক। জীবনানন্দ এখানেই ভারতীয় উপমহাদেশের প্রকৃত প্রতিভা হয়ে উঠলেন। অক্ষম পুরুষের পুংলিঙ্গটির চেয়ে গুরুভার আর কিছুই নেই। আত্মরতি ছাড়া নান্যপন্থা ভারতীয় যৌবনের। বনের অনুষঙ্গে প্রেয়সী প্রতিকায়িত হচ্ছে কবিতায় কবিতায়। তিনি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন মিথের আড়ালে হৃদয়ের বনকে তাঁর প্রেম জানাতে। একটি বিশুদ্ধ চাকরির অভাবে যৌন কাতরতায় ছিন্ন ভিন্ন জীবনানন্দ জীবন ও জগতের অন্য তাৎপর্য পাচ্ছেন। শিল্পী বলে তাকে ক্ষমা করছি, লাবণ্য মিনমিন করে মেনে নিচ্ছেন। তিনি জীবনানন্দকে চিনতে পারেননি ঠিকই, তা বলে লাবণ্যকে কোনো দোষ দেয়া যায় না। পরিবর্তে বরং মনে হচ্ছে জীবনানন্দ প্রগতিপন্থী ব্রাহ্ম হলেও তিনি সেই চিরায়ত পুরুষ। নিজে অজাচার পর্যন্ত করবেন, কিন্তু স্ত্রীকে চাইবেন শুদ্ধ প্রবৃত্ত অক্ষত জনি। বিয়ের পরপরই ডায়েরিতে লিখছেন, জেলাসিস রিকল্ড মাইন্ড টু 4, জেলাসিস রিকল্ড হার টু 1। লাবণ্যর 4 জন প্রেমিক বিয়ের পরপরই জানা। তারপর আরও 3 জন প্রেমিকের সন্ধান জীবনানন্দকে জেলাস করে তুলেছে। লাবণ্য জেলাস ফিল করেছেন বেবি বা শোভনা বা ওয়াইয়ের কথা জেনে। লাবণ্যের সঙ্গে বিয়ের আগেই যে লাবণ্য ওয়াইয়ের কথা জানতেন তা ডায়েরি সূত্রে জানা যাচ্ছে। পরে পরে আন্দাজ করছেন নীলাময়ী বা খুন্তির সঙ্গে সম্পর্কটি। তাহলে লাবণ্য জেনে শুনে জীবনানন্দকে বিয়ে করলেন কেন? এও তো সমাজে প্রতিষ্ঠিত সত্য না। সোনার আংটি বাঁকা হলেও তা তো সোনাই। অমন একটু আদ্র চরিত্র দোষ কোন পুরুষের নেই? আমাদের দেশের মেয়েরা এসবে অভ্যস্ত। বিয়ের পর ও জাতীয় চরিত্রস্খলন কেটে যায়। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু জীবনানন্দ যে মিথ্যেবাদী এ কথা কেউ না জানলেও লাবণ্য অন্তত জেনেছিলেন। না তিনি পিএইচডি ডিগ্রিধারী, না অধ্যাপকের চাকরি আছে তাঁর। একটি স্রেফ মিথ্যাবাদীর সঙ্গে লাবণ্যর বিয়ে হয়েছে। এটা কোনো পতিব্রতা নারীর পক্ষেও মানা সম্ভব নয়। তার উপর লাবণ্য তো বিপ্লবী, তদুপরি ব্রাহ্ম ও শিক্ষিতা। স্বামী নামক অলিকের গৌরবে গৌরবান্বিত হওয়া বাঙালি বাসনাটি তার খান খান হয়ে গিয়েছিল বিয়ের রাতেই। বিপ্লবিনী তার প্রতিশোধ নিতেই পারেন, না নিলেই তার যৌবনের বিপ্লবী পন্থার অগৌরব। তার আরও বেশি ভায়োলেন্ট হওয়া উচিত ছিল কিনা না বলা গেলেও বুদ্ধদেব বসু কথিত লাবণ্য জীবনানন্দকে ঝাঁটাপেটা করতেন, এটা সত্য, এটা বাস্তব। স্বামী যখন শ্রদ্ধার আসনে আর থাকেন না, ঝাঁটাপেটা তখন খুব সাধারণ বিষয়, উচিত অনুচিতের বিষয় নয়। বিয়ের 1 বছরের মধ্যে নিজের স্ত্রীর সম্পর্কে জীবনানন্দ ডায়েরিতে লিখছেন, প্রধানত লাবণ্যকে ঘিরে 1000 একঘেয়ে পারিপার্শ্বিকতার কারুণ্য ও আয়রনি এবং তার 10,000 প্যাথেটিক ডিটেলস। লাবণ্যর মৃত্যু হলে বা গোপনে পালিয়ে গেলে বা ডিভোর্স হলে আমি মুক্তি পাই। আরও লিখছেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক খানিকটা মাংস নিয়ে, আবার সেই টাকার হিসেব নিয়ে। তিনি আরও অনুভব করছেন, কোনো বধূকে নিয়েই আর্টিস্টের একাকী জীবনের কোনো সাহায্য হয় না। তুচ্ছ তুচ্ছ ভয় আমার জীবনকে নিয়ন্ত্রণ করছে। আর রয়ে গেছে অপরিমিত কাম। সে কামকে পরিতৃপ্তি দিতে পারে না ধর্ষিত হতে থাকা স্ত্রীও। হতাশ জীবনানন্দ লিখছেন, যে ক্ষুধা তাতে মাংস, ডিম, দুধ এটসেট্রা উড ডু সামথিং, কিন্তু চা আর বিড়ি চুরুট দিয়ে মেরে রাখতে হয়। গড হ্যাজ গিভেন ম্যান টু মেনি সিড, এ টু মাচ সেক্স ডিজায়ার। লিখছেন, যখনই ওয়াইয়ের সঙ্গে দেখা করতে যাই আমার শারীরিক ও অন্যান্য কদর্যতা অনুভূত হয়।
আর সেই অন্যান্য কদর্যতার মধ্যে আছে বিকলঙ্গতা, পৌরুষত্বহীনতা ও বেকারত্ব। তখন তো থাকে চরিতার্থহীন কামের স্মৃতি আর কষ্ট। 16 ডিসেম্বর 1933 লিখছেন, সারাদিন কাঁদে, আমাকে ধুলোয় মিশিয়ে দেয়, কি করব? আত্মহত্যা। 17 সেপ্টেম্বর 1933 লিখছেন, সেই এক পুরনো প্রত্যাখ্যান, কথা বন্ধ, অনুভূতিহীন নঙর্থক। ডায়েরিতে দাম্পত্যের এই ঘূর্ণিপাক বন্ধ হয় না। 31 আগস্ট 1934 লিখছেন, 3-4 দিন ধরে ভয়ঙ্কর অবস্থা, দরজা বন্ধ, নাওয়া না, খাওয়া না, শুধু মুড়ি, উপোস করে মরে যাবে, ওকে ভূতে পায় নাকি? এই ভূতি মাল্যবান যখন নেটের মশারি তুলে উৎপলার কাছে পৌঁছাতে চায়, প্রথম তাকে বলির কুমড়ো, তারপর ক্রমে ক্রমে ডাকরা মিনসে, ইঁদুরে, ঘানির বলদ হয়ে শেষে বেহায়া মরা করে তোলে। আসলে জীবনানন্দের কাছে দাম্পত্য বেহায়া মরাই। কারুতান্ত্রিক জীবনানন্দ আজীবন এই বেহায়া মরার সাধনা করে গেছেন। জীবনানন্দ কেন আমৃত্যু তার গল্প উপন্যাসগুলিকে প্রকাশ করতে পারেননি তা বুঝতে আর অসুবিধা হয় না। সারা জীবন লাত খেতে খেতে কোনো লাতখোর মৃত্যুর পরও লাত খাবার মনোবাসনা নিয়ে মৃত্যু অথবা আত্মহত্যা যে পন্থাতেই হোক বেঁচে থাকাটাকে ফিনিশ করে না। বাক্সভর্তি অত অত এভিডেন্স, ক্রিমিনালও চেষ্টা করে যাবতীয় ক্লু মুছে দিতে। অপরাধভীত জীবনানন্দ ক্লু মুছে দেবেন না তা হয় না। অন্তত সদা জাগ্রত বিড়ালের সতর্ক দৃষ্টিতে ইঁদুরের অসহায়তা নিয়ে একটি জীবন অতিবাহিত করার পরও আনমনা জীবনানন্দকে তাই মনে হয় স্লথ গতির ট্রামের আগে আগে দ্রুত গতির মৃত্যুই গিলে নিয়েছে। যেমন করে তিনি বার্ধক্যে মরে যেতেন, যেমন করে একটু গুছিয়ে মরতেন, প্রায় তেমনই, যদিও মরতে তিনি চাননি। তা যতই হেতুবিহীন কিংবা সহেতু মৃত্যুর কথা বলুন, মৃত্যু মানে সবকিছুর মৃত্যু। অত সবিস্তারে মৃত্যুকে জীবনানন্দ ভয় পেতেন। তার উদ্ধত আত্মহত্যার পথে বাক্সভর্তি পাণ্ডুলিপি, ডায়েরিগুলো পেঁচার মতো জেগে তাকে বাঁচিয়ে রেখেছিল। এই বেঁচে থাকার সঙ্গে মরে যাওয়ার দ্বন্দ্ব জীবনানন্দে এত নিবিড়ভাবে উন্নীত হয়েছে যে এত ট্র্যাজিক মৃত্যুর গল্প বাংলা সাহিত্যে আগে দেখা যায়নি। কমল কুমার মজুমদারের উপন্যাসে মৃত্যু ছিল রেপ অব দ্য বিউটি, আর জীবনানন্দে পেলাম ফাক অব দ্য আগলি। কিন্তু এও সত্য, এও এক ধরনের অঘোর সাধনা। জীবনানন্দ জেনেছিলেন সৌন্দর্যের ভিতর দিয়ে মরাটাই তো ভারতীয় ঐতিহ্য। শাস্ত্রে বলে না, নম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তো এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।